প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রত্যেককে তোমার আমার চ্যানেল আরটি এডুকেশন আরেকবার স্বাগত জানাই। যেমনটা আমি কিন্তু ক্লাস 10 এর যে সমস্ত সাজেশন রিলেটেড ভিডিওগুলো পোস্ট করেছিলাম, সেখানে বলেছিলাম যে তোমাদের মাধ্যমিকে তোমাদের কিন্তু কমন পাওয়ানোর দায়িত্ব কিন্তু আমার। তেমনি কিন্তু আজকে আরো একটা প্রমিস করতে চলেছি তোমাদের সামনে আজকে যে প্রমিসটা আমি করতে চলেছি, সেই প্রমিসটা হলো ক্লাস 11 এর জন্য আমি কিন্তু একটা নতুন ব্যাচ লঞ্চ করছি, যার নাম হচ্ছে আলফা ব্যাচ। যেখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেকটা টপিক ধরে ধরে সিলেবাস কিন্তু কমপ্লিট করানো হবে। বিষয় কি না, বিষয় হচ্ছে কিন্তু কেমিস্ট্রি বা রসায়ন, যেটা কিন্তু আমি শুরু করতে চলেছি এই আলফা সিরিজ ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে তোমরা যারা এই সবে মাত্র মাধ্যমিক দিয়ে ভাবছো যে সায়েন্স নিয়ে পড়বো এবং সাবজেক্টে কেমিস্ট্রি থাকবে, তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই সিরিজটা। এই সিরিজের প্রত্যেকটা ভিডিও হবে ক্লাস 11 রিলেটেড, এবং তার সাথে এই 11 কে কেন্দ্র করে যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম গুলো হয়ে থাকে, যেমন জেই মেন, তারপরে হচ্ছে তোমার ডব্লিউবিজেই, তারপরে নিট, এই রিলেটেড যে সমস্ত টপিক গুলো আছে, যেখান থেকে এখানে প্রশ্ন আসতে পারে, সেই টপিক গুলোকেও কিন্তু বিশ্লেষণ করব এই সিরিজের মাধ্যমে। আজকে এই যে নতুন যে ব্যাচ আলফা ব্যাচ বা আলফা সিরিজ, এই আলফা সিরিজের আজকের যে টপিক বা আজকের যে টপিকটা নির্বাচন করেছি, যেটা আজকে আমি পড়ানো শুরু করব, সেই টপিকটার নাম হচ্ছে কি? টপিকটার নাম হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণু গঠন। এই অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণু গঠন তোমরা এক প্রকারের বলতে পারো একটা মানুষের যেমন হচ্ছে দাঁড়িয়ে থাকার জন্য, চলাফেরা করার জন্য যেমন সিদ্ধার প্রয়োজন হয়, কেমিস্ট্রিকেও ভালোভাবে শেখার জন্য সেরকম অ্যাটমিক স্ট্রাকচারটা জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমাদেরকে কেমিস্ট্রি ঠিকভাবে জানতে গেলে, কেমিস্ট্রিকে ঠিকভাবে শিখতে গেলে এবং কেমিস্ট্রিকে ঠিকভাবে বুঝতে গেলে তোমার কিন্তু এই অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণু গঠন চ্যাপ্টারটাকে কিন্তু সম্পূর্ণভাবে রপ্ত করে নিতে হবে। তো আজ থেকে শুরু হতে চলেছে কিন্তু আমাদের এই নতুন সিরিজ। তাই তোমরা যারা ক্লাস 11 পড়াশোনা করবে বলে ভাবছো, অবশ্যই আজ থেকে লেগে পড়ো নিজের কাজে। একটা খাতায় এবং একটা পেন নিয়ে বসে পড়ো, মোবাইলটাকে অন করে। শুরু করব আমাদের ক্লাস। যা যা নোট করবো সেগুলো সম্পূর্ণভাবে লিখবে, ভালোভাবে পড়বে, তাহলে কিন্তু তোমাদের কমপ্লিট সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে যাবে ইউটিউবের মাধ্যমে। তোমরা যদি কোনোদিন অফলাইন ক্লাসে যাও, সেখানেও কিন্তু দেখতে পাবে এর থেকে এক্সট্রা কিছু আশা রাখছি কোন স্যার কিন্তু বলছেন না। এটা কিন্তু আমি তোমাদেরকে প্রমিস দিয়ে বলতে পারি। তো চলো ক্লাসটা শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, আর তোমাদের কাছ থেকে একটাই চাওয়া পাওয়া আমার যে অবশ্যই অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে করে আমি ক্লাস থেকে একটু বেশি ভালোবাসা পেয়ে থাকি। একটা ভালোবাসা আর অনেকের ভালোবাসার মধ্যে পার্থক্যটা যেন আমি বুঝতে পারি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো টপিকটা শুরু করার পূর্বে আমি বলে রাখি, আমি তোমাদের অথরিটি স্যার এবং আমি শুরু করতে চলেছি আলফা সিরিজ। এই আলফা সিরিজ ক্লাস 11 এর প্রতিটা স্টুডেন্টদের জন্য হতে চলেছে। তো একটা বেস্ট এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর একটা চেষ্টা করি, কেমন? তো আজ থেকে প্রায় বহু বছর পূর্বে, প্রায় 19বিংশ শতাব্দী পর্যন্ত একটা কথা কিন্তু প্রত্যেকে মেনে চলতো। সেটা কার কথা? না, একজন ইংরেজ বিজ্ঞানীর কথা, যার নাম ছিল জন ডাল্টন। তোমরা প্রত্যেকে জন ডাল্টনের নাম তো অবশ্যই অবশ্যই শুনেছো। সেই জন ডাল্টন কি বলেছিলেন? বলেছিলেন যেমন ভাবে আমার হাতে দেখো একটা পাথর রয়েছে, এই পাথরটাকে একটা সময় পর্যন্ত মানুষ ভাবতো যে এটাকে কোনোভাবে কিন্তু ভাঙা সম্ভব নয়। তুমি একটু ভালোভাবে যদি এটাকে কোনোভাবেই যদি ভাঙার চেষ্টা করো, কোনোভাবে কিন্তু ভাঙতে পারবে না। তো একটা সময় পর্যন্ত এটাই মানা হতো যে পরমাণু হচ্ছে গ্যাস লাইক গ্যাস, এই পাথরটার মতো, যে একে কিন্তু কোনোভাবে কিন্তু ভাঙা সম্ভব নয়। এই কথাটা কিন্তু মেনে আসতো কে? মানে পুরো সমাজ, পুরো বিজ্ঞান মহল কিন্তু মেনে আসতো কার কথা? একজন বিজ্ঞানীর কথা, যিনি ছিলেন একজন ইংরেজ বিজ্ঞানী। তার কথা মেনে চলা হয়েছিল 19বিংশ শতাব্দীর প্রায় শেষ ভাগ পর্যন্ত। কি বলা হয়েছিল? না, পরমাণু হচ্ছে একটা ক্ষুদ্রতম কণা, যাকে কিন্তু কোনোভাবেই কিন্তু ভাঙা সম্ভব নয়, অ্যাজ লাইক অ্যাজ এই পাথরটার মতো। কিন্তু পরবর্তী বিংশ শতাব্দীর প্রথম দিকে যেমন ভাবে এই পাথরটাকে তুমি যদি জোর দিয়ে হাতুড়ি দিয়ে ভাঙো, এটা কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র বালু কণায় কিন্তু রূপান্তরিত হতে পারে। যেমন ভাবে আমরা বালি দিয়ে বিল্ডিং তৈরি করি, বাড়ি তৈরি করি, সেখানে যে বালিগুলো আমরা পাই, সেই বালিগুলো কিন্তু পাথরের খন্ড খন্ড অংশ। তো তেমনই এই যে পরমাণু, এই পরমাণু কিন্তু ভেঙে পড়ে যখন প্রায় 35 রকমের পার্টিকেলস পাওয়া গেল, যেগুলোকে আমরা কি বলবো? সাব অ্যাটমিক পার্টিকেলস বলা হয়।
সেই সাব অ্যাটমিক পার্টিকেল যখন পাওয়া গেল তখন কিন্তু এটা মান্যতা পেল যে পরমাণু কিন্তু একটি অবিভাজ্য কণা নয়, এটি কিন্তু ভাঙা সম্ভব। একে যে ভাঙা সম্ভব, এই 35 রকমের যে সাব অ্যাটমিক পার্টিকেলস পাওয়া গেল, এটা নোট করে নিও। তাহলে আমরা কত রকমের সাব অ্যাটমিক পার্টিকেলস পেলাম? প্রায় 35 রকমের কিন্তু সাব অ্যাটমিক পার্টিকেলস পেলাম। এই সাব অ্যাটমিক পার্টিকেলস গুলোর মধ্যে প্রত্যেকে একটু মনে রাখবে, এর মধ্যে স্থায়ী কণা হচ্ছে কিন্তু মাত্র তিনটি কিন্তু এর মধ্যে স্থায়ী কণা ছিল। একটা হচ্ছে ইলেকট্রন, একটাকে আমরা কি বললাম? ইলেকট্রন। একটা হচ্ছে প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন। তো এই ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন এগুলো কিন্তু এর ছিল স্থায়ী তিনটি কণা। এছাড়াও ছিল অস্থায়ী কণা এবং কিছু ছিল মিশ্র কণা। এই এই যে স্থায়ী কণা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এগুলো আবিষ্কার হয়েছিল কিন্তু তার পরবর্তী কিছু সময়ে। তো আমরা কিন্তু ডিটেইলসে পড়বো যে ইলেকট্রনের আবিষ্কার করেছিলেন কে, বা ইলেকট্রন কিভাবে আবিষ্কার হয়েছিল, প্রোটন কিভাবে আবিষ্কার হয়েছিল, বা নিউট্রন কিভাবে বা আবিষ্কার হয়েছিল। তার পূর্বে আমরা জেনে নিব যে এই যে অস্থায়ী কণাগুলো আছে সেই অস্থায়ী কণাগুলি। তো দেখো এই যে তিনটের কথা বললাম, এই তিনটে কিন্তু একদম সম্পূর্ণ স্থায়ী কণা, তারা কিন্তু কোনো পরিবর্তনশীল নয়। এরপরে আমরা যদি কিছু অস্থায়ী কণার নাম বলি, সেই অস্থায়ী কণার নামে সবার প্রথমে আসবে পজিট্রন। কি বললাম? পজিট্রন। এই পজিট্রন কিন্তু অস্থায়ী কণা। এছাড়া রয়েছে কিন্তু মেসন। এই মেসনও কিন্তু অস্থায়ী কণা। আর স্থায়ী কণাগুলি কি কি? না, স্থায়ী কণাগুলি হলো এই তিনজন। এই তিনজন হচ্ছে কি? স্থায়ী কণা। এছাড়া রয়েছে কিন্তু মিশ্র কণা। কিছু মিশ্র কণা রয়েছে যেগুলো কিন্তু এই পরমাণুর মধ্যে কিন্তু কেন্দ্রীভূত অবস্থায় কিন্তু থাকে। সেগুলোর নাম কি কি? এর মধ্যে তোমরা কিন্তু একজন ব্যক্তির নাম মনে রাখবে, সেই ব্যক্তির নাম হচ্ছে কি? না, আলফা কণা। মনে রাখবে প্রত্যেকে আলফা কণা। এই যে তিনটে বিষয়কে আমি বললাম, এই তিনটে বিষয় কিন্তু তোমরা প্রত্যেকে একটু ভালো করে নোট করে নিও, কারণ তোমাদের যেহেতু ফার্স্ট সেমিস্টার এমসিকিউ বেসিসে হতে চলেছে, তো সুতরাং কিন্তু প্রত্যেকটা ছোট ছোট টপিকও তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তো অবশ্যই কিন্তু এইটুকু জিনিস ভালোভাবে নোট করে নিও। তো এরপরে চলে আসো আমরা ইলেকট্রনের আবিষ্কার নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? ইলেকট্রনের আবিষ্কার। তো এই ইলেকট্রনের আবিষ্কার করেছিলেন এক বিজ্ঞানী, থেকে মনে রাখবে ইলেকট্রনের আবিষ্কার করেছিলেন এক বিজ্ঞানী। এই ইলেকট্রনের যে বৈশিষ্ট্যগুলো বা ধর্মগুলো সেগুলো কিন্তু ইনভেন্ট করেছিলেন আরেক বিজ্ঞানী, এবং এই ইলেকট্রনের নামকরণ করেছিলেন কিন্তু আরেক বিজ্ঞানী। তো সবার প্রথমে চলে আসি আমরা উইলিয়াম ক্রুক্সের কথা। এই উইলিয়াম ক্রুক্স ছিলেন এক বিজ্ঞানী যিনি কিন্তু ইলেকট্রনকে আবিষ্কার করেছিলেন। কি বললাম? কোন বিজ্ঞানী তাহলে ইলেকট্রনকে আবিষ্কার করেছিলেন? প্রত্যেকে একটু মন দিয়ে কান খুলে খাতায় একটু নোট করে নেবে। কি বললাম আমি তোমাদেরকে? না, ইলেকট্রনের আবিষ্কারকের নাম হচ্ছে উইলিয়াম ক্রুক্স। এই উইলিয়াম ক্রুক্স যিনি ছিলেন কিন্তু একজন বিজ্ঞানী, তিনি কি করেছিলেন? তিনি মোক্ষম নল, কি বললাম আমি প্রত্যেকে একটু মনে রাখবে, মোক্ষম নল নিয়েছিলেন। এটাকে ক্যাথোড রে টিউব বলা হয়, ক্যাথোড রে টিউব বলা হয়, সিআরটিউ বলা হয়। কেমন? এই ক্যাথোড রে টিউব, যাকে বাংলা ভাষায় মোক্ষম নল বলা হয়, এই মোক্ষম নলটা ছিল এক প্রকারের কাঁচের তৈরি, প্রায় 0.01 mm পুরু কাঁচের তৈরি কিন্তু একটা পাত দ্বারা তৈরি একটা নল, যার দুই প্রান্তে দুটো কিন্তু ইলেকট্রোড লাগানো থাকে বা তড়িৎ দ্বার লাগানো থাকে। যার একটাকে বলবো আমরা ক্যাথোড, যা হচ্ছে নেগেটিভ, আর একটাকে বলবো আমরা অ্যানোড, যেটা হচ্ছে কিন্তু পজিটিভ। এবং এই দুটো এন্ড একটা কিন্তু ইলেকট্রিসিটি পাওয়ারের সঙ্গে কিন্তু যুক্ত ছিল, যার একটা পজিটিভ একটা নেগেটিভ এন্ড, এবং তার মধ্যে যে পরিমাণ কারেন্টটা পাঠানো হয়েছিল তার পরিমাণ ছিল প্রায় 10,000 ভোল্ট। প্রত্যেকে কিন্তু একটু মাথায় রাখবে, যার মধ্যে কিন্তু যে কারেন্টটা পাঠানো হয়েছিল সেটা কিন্তু ছিল প্রায় 10,000 ভোল্ট। এবং এখানে একটা কিন্তু কি লাগানো হয়েছিল? নল লাগানো হয়েছিল, যেটা কিন্তু বায়ুকে ভেতরে প্রবেশ করানোর জন্য এবং বাইরে বের করার জন্য কিন্তু ব্যবহার করা হতো। তো সেই সময় তিনি একটা জিনিস নোটিস করেছিলেন, এই উইলিয়াম ক্রুক্স, যখন তিনি এই 10,000 ভোল্টের একটা কারেন্ট এই যে একটা মোক্ষম নলের মধ্যে দিয়ে পাঠিয়েছিলেন, দেখলেন যে এই যে ক্যাথোড, এই ক্যাথোড থেকে এক প্রকারের রশ্মি, ক্যাথোড থেকে এক প্রকারের রশ্মি অ্যানোডের দিকে গেল। কোন দিকে গেল? অ্যানোডের দিকে। এটা বুঝলেন কিভাবে? এটা তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার
তিনি বুঝলেন কি করে যে একটা রশ্মি এলো এবং সেই রশ্মিটা ক্যাথোড থেকে অ্যানোডের দিকেই গেল। তো তার জন্য তিনি একটা কাজ করেছিলেন, যেটা হচ্ছে তিনি বোথ সাইডে জেডিএনএস এর পেপার লাগিয়েছিলেন। এই জেডিএনএস এর পেপার জিনিসটা কি না, জেডিএনএস হচ্ছে জিঙ্ক সালফাইডের একটা কাগজ বা আস্তরণ বলতে পারো তোমরা, যেটা কিন্তু তিনি বোথ সাইডে লাগিয়েছিলেন, অর্থাৎ উভয় পাশে কিন্তু তিনি লাগিয়েছিলেন। এবং যার কাজ হচ্ছে কোনো লাইট প্রভাব যদি তার উপর পড়ে, এই জেডএনএস এর কাজ কি না, এই জেডএনএস এর কাজ হচ্ছে এর উপর যদি কোনো লাইট পড়ে, সেই লাইট কিন্তু কি হয় না ওই পেপারের গায়ে যখন পড়ে সেগুলি উজ্জ্বল একটা আভা কিন্তু সৃষ্টি করে। যেমন ভাবে তোমরা রোডে যখন রাত্রিবেলায় বাইক নিয়ে বা গাড়ি নিয়ে যাও, এই রোডে দেখবে বিভিন্ন ডিভাইডারে বা রাস্তার সাইডে দেখবে কিছু পরিমাণে এই ধরনের উজ্জ্বল বস্তু কিন্তু জ্বলতে থাকে, যেগুলো কিন্তু লাইট পড়লে কেবলমাত্র চলতে থাকে, কিন্তু কোনোভাবে লাইট চলে গেলে বা লাইটটা পেরিয়ে গেলে সে কিন্তু আর তার আলোর প্রভাব সৃষ্টি করতে পারে না। তো ওই যে রোডের সাইডে বা ডিভাইডার গুলোতে যে বস্তুটা লাগানো থাকে তার নামও কিন্তু এই জেডএনএস। আমরা কি বললাম, তার নামও কিন্তু জেডএনএস। তাহলে জেডএনএস কি কাজ করে না, কোনো যদি আলোক রশ্মি আসে সে কিন্তু কি করে, সে লাইট সৃষ্টি করে। তার উপর আলোক বস্তু পড়লে সে কিন্তু বোঝায় যে আমার উপর আলোক বস্তু কিন্তু পড়েছে, এটা কিন্তু কে ফিল করায়, জেডএনএস। তো তিনি কিন্তু এই যে রশ্মিটা, এই রশ্মিটা যেহেতু ক্যাথোড থেকে অ্যানোডের দিকে গেছে বা ক্যাথোড থেকে অ্যানোডের দিকে গেছে, বা নেগেটিভ চার্জযুক্ত একটা লাইট বা রে সেটা পজিটিভের দিকে গেছে, তাই উইলিয়াম ক্রুক্স এই যে রশ্মি, এই রশ্মির নাম দেয় ক্যাথোড রে। কি বললাম আমি, এই রশ্মির নাম দেয় কি না ক্যাথোড রশ্মি। প্রত্যেকে মনে রাখবে ক্যাথোড রশ্মি। এই ক্যাথোড রশ্মি নামকরণ করেছিলেন, তাহলে কে ক্যাথোড রশ্মি নামকরণ করেছিলেন, যিনি এই ক্যাথোড রশ্মি কিন্তু আবিষ্কার করেছিলেন, সেই বিজ্ঞানীর নাম হচ্ছে উইলিয়াম ক্রুক্স। এই উইলিয়াম ক্রুক্সের আবিষ্কারের পরবর্তী মুহূর্তে একজন বিজ্ঞানী এলেন, যার নাম হচ্ছে বিজ্ঞানী জে জে থমসন। এই জে জে থমসন তিনি কি করলেন না, এই যে একটা ইলেকট্রন, এই যে একটা রশ্মি যেটা ক্যাথোড থেকে অ্যানোডের দিকে গেল, এই রশ্মির ভর আছে কি নেই, এটা লাইট পার্টিকেলস কিনা নয়, বা এটা চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় কি না, এটা কিন্তু পর্যবেক্ষণ করতে শুরু করলেন। অর্থাৎ বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা তিনি করলেন, এবং এই যে রশ্মি যেটা ক্যাথোড রে নামে তিনি নামকরণ করেছিলেন, তার কিছু বেসিক বৈশিষ্ট্য তিনি কিন্তু উদ্ঘাটন করলেন। করলেন এতটা পর্যন্ত কিন্তু ভালোভাবে নোট করে নাও, দেন চলে যাব আমরা কিন্তু এই যে যে থমসনের এই ক্যাথোড রশ্মি নিয়ে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো বলেছিলেন, সেই বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো জানার জন্য। তো চলো, তো এই জে জে থমসন ছিলেন কিন্তু একজন খ্রিস্টান বিজ্ঞানী, প্রত্যেকে তোমরা জানো আশা রাখি। তো তিনি যখন এই উইলিয়াম ক্রুক্স তিনি ইলেকট্রনের মতন, অর্থাৎ এটা পরবর্তীকালে ইলেকট্রন নামকরণ করা হয়েছিল, তার জন্য বারে বারে আমি বলে ফেলছি। তো এই যে একটা রশ্মি আবিষ্কার করলো, এই রশ্মির যে আলোক রশ্মি কিনা সেটা জানার জন্য জে জে থমসন কি করলেন না, এই মোক্ষম নলের এই প্রান্ত এবং এই প্রান্ত, যেগুলো কিন্তু কার দ্বারা যুক্ত ছিল, ইলেকট্রিসিটি পাওয়ারের সাথে যুক্ত ছিল, একটাকে আমরা ক্যাথোড বলবো এবং একটাকে আমরা অ্যানোড বলবো। তো তার মাঝখানে তিনি কিন্তু একটা বস্তু রেখে দিয়েছিলেন। সেই বস্তুটা আবার কি বস্তু জানো তোমরা, সেই বস্তুটা হচ্ছে একটা এই ধরনের চিহ্নযুক্ত বস্তু, যেখান দিয়ে লাইট যে মুহূর্তে আসছিল, তোমরা বলো একটা এক্সাম্পল দ্বারা আমি বোঝাই। এই যে লাইটটা আসছে আমার ফেসে পড়ছে, তো এই ফেসে পড়ার পরে এই লাইটের অভিমুখে যদি আমি দাঁড়িয়ে যাই বা এর উপর যদি আমি বাধা সৃষ্টি করি, তাহলে আমার একটা প্রতিচ্ছায়া ছায়া বা একটা ছায়া কিন্তু বিপরীত দিকে সৃষ্টি হবে। তো লাইট যে অভিমুখে আসবে, সেই অভিমুখ বরাবর যদি আমি কোনো একটা বস্তুকে দাঁড় করে দিই, সেই বস্তু কি করবে না তার বিপরীত দিকে, অর্থাৎ যে দিকে লাইট আসছে তার বিপরীত দিকে কিন্তু তার একটা কি করবে, একটা প্রচ্ছায়া সৃষ্টি করবে। কি সৃষ্টি করবে, প্রচ্ছায়া সৃষ্টি করবে। এই ধর্মটা কি দেখায়, লাইট দেখায়। তো একই রকম ধর্ম কিন্তু এই যে ক্যাথোড থেকে আসা অ্যানোডের দিকে যাওয়া যে রশ্মি আছে, সেই রশ্মি কিন্তু শো করলো। এর অর্থ আমরা কি বলতে পারি না, ক্যাথোড থেকে আসছে যে ব্যক্তি, যেটা অ্যানোডের দিকে যাচ্ছে, সেটা এক প্রকারের কি, সেটা এক প্রকারের হচ্ছে রশ্মি। এটা কিন্তু তিনি একটা প্রমাণ করলেন।
এটা তোমরা 1 নাম্বার প্রমাণ হিসাবে দেখবে। এর পরবর্তী মুহূর্তে তিনি আবারও প্রমাণ করলেন যে যদি আচ্ছা এটা যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে বা নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে বা এটা কোন ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় কি না এটা জানার জন্য তিনি কি করলেন, যে দিক বরাবর থেকে এই যে রশ্মিটা আসলো তার বোথ সাইডে উচ্চ তড়িৎ সম্পন্ন আবার দুটি ইলেকট্রন তিনি যোগ করে দিলেন, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ। দেখলে এখানে 10,000 ভোল্টের কারেন্ট যুক্ত থাকা সত্ত্বেও এই যে রশ্মিটা এই প্রান্ত বরাবর না গিয়ে সবগুলোই কিন্তু এই প্রান্ত বরাবর যেতে শুরু করলো। এর অর্থ কি না এটা ইলেকট্রিসিটি যদি পরিবর্তন করো অর্থাৎ তোমার যদি উচ্চ তড়িৎ সম্পন্ন কোনো বস্তুকে পাই সেটা কোন চার্জযুক্ত পজিটিভ চার্জযুক্ত সেটা কিন্তু বিক্ষিপ্ত হবে অর্থাৎ তার থেকে কিন্তু সরে যাবে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র দ্বারা কিন্তু এটা প্রভাব বিস্তার করতে পারে বা প্রভাবিত হতে পারে। একই রকম ভাবে আমরা বলতে পারি যদি কোনো ম্যাগনেটিক ওয়েভ থাকতো বা ম্যাগনেটকে আমি যোগ করে দিতাম তার দ্বারাও কিন্তু প্রভাবিত হতো বা তার দ্বারাও কিন্তু বিক্ষিপ্ত হতো। আমরা দুটো পয়েন্ট পেলাম, একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তোমরা কি লিখবে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। এটা কিন্তু তোমরা পয়েন্ট করে লিখে নেবে। 3 নাম্বার পয়েন্ট তোমরা কি লিখবে না 3 নাম্বার পয়েন্টে আমরা যেটা লিখবো প্রত্যেকে মনে রাখবে একটা তুমি যে বাড়িতে বসে আছে তার উপরে মাথার উপরে নিশ্চয়ই একটা সিলিং ফ্যান প্রত্যেকের নিচে যেহেতু গরমকাল চলে এসেছে তো সেই মুহূর্তে তুমি একটু কল্পনা করে দেখো এই আমার হাতে যে মার্কারটা রয়েছে এই মার্কারটা এই অনেকগুলো মার্কার দিয়ে যদি পর পর সে সিলিং এর দিকে ছুটতে শুরু করি এবং ব্লেডে ওই পাখার ব্লেডে যদি বারে বারে ধাক্কা খায় একটা কল্পনা করে ভাবো তো যে সেই ব্লেডটা একটু হলেও তার গতিপথের পরিবর্তন করবে কিনা, অবশ্যই করবে। তো এই যে গতিপথের পরিবর্তন করলো এর অর্থ কিনা কোনো একটা ঘূর্ণীয়মান বস্তু সে যদি স্থির অবস্থায় থাকে এবং তার উপর যদি আমি বারে বারে বল প্রয়োগ করি বা আঘাত করি সেই ব্লেডটা একটু হলো মুভমেন্ট কিন্তু সে দেখাবে। তো সেরকমই এই যে থমসন তিনি কি করলেন না এই যে রশ্মি যে পথ বরাবর আসছে সেই পথ বরাবর তিনি কিন্তু একটা ছোট পাখাকে লাগিয়ে দিলেন এবং যেই মুহূর্তে এই যে রশ্মি এসে ব্লেডের গায়ে ধাক্কা দিতে শুরু করলো সেই মুহূর্তে এই ব্লেড কিন্তু তার গতিপথের পরিবর্তন করলো এবং এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে রশ্মিটা এই দিক থেকে এই দিকে আসছে অর্থাৎ নেগেটিভ এর থেকে পজিটিভ এর দিকে যাচ্ছে সেই রশ্মির একটা কি আছে না সেই রশ্মির একটা নির্দিষ্ট কি আছে নির্দিষ্ট ভর আছে। ওকে প্রত্যেকে মনে রাখবে এবং এই সমস্ত কথাগুলো বলার পরবর্তী মুহূর্তে একজন বিজ্ঞানী এলেন, সেই বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী স্টোনি এবং যিনি এই যে নেগেটিভ এর থেকে পজিটিভ এন্ডে বা এই ক্যাথোড রশ্মি তিনি একটা নাম দিলেন এবং তার নাম অনুসারে তিনি নাম কি দিলেন, নাম দিলেন ইলেকট্রন। কি বললাম আমি, তার নাম দিলেন ইলেকট্রন। এখানে তোমরা মনে রাখবে এর নাম হচ্ছে ইলেকট্রন নামকরণ করেন কে, স্টোনি। প্রত্যেকে এটা মনে রাখবে। তাহলে আমি আরেকবার তোমাদেরকে রিমাইন্ডার করে দিই যে প্রথমে যিনি এই যে রশ্মির আবিষ্কার করেছিলেন তার নাম ছিল উইলিয়াম ক্রুক্স। তিনি কিন্তু রশ্মিটা আবিষ্কার করেছিলেন এবং একটা নাম দিয়েছিলেন যার নাম দিয়েছিলেন কি না ক্যাথোড রে বা ক্যাথোড রশ্মি। পরবর্তী মুহূর্তে যে থমসন এলেন এবং তিনি এর কিছু বৈশিষ্ট্য আমাদের সামনে কিন্তু উদ্ঘাটন করলেন এবং তার পরবর্তী মুহূর্তে একজন বিজ্ঞানী এলেন যার নাম হচ্ছে বিজ্ঞানী স্টোনি এবং তিনি তার নামকরণ করলেন, তার নাম হলো ইলেকট্রন। তো এরপরে আমি একটা এক্সাম্পল তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। ধরো একটা গ্রামে বা তোমার গ্রামে কেউ একজন একটা মাটি থেকে কোনো কারণবশত এক টুকরো সোনা খুঁজে পেয়ে গেল এবং সেই খবরটা যদি আমাদের পাড়ার মধ্যে ছড়িয়ে পড়ে এর পরবর্তী মুহূর্তে ওই মাঠের প্রত্যেকটা অংশ খোঁড়া শুরু হবে। এর জন্য তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে একটু লিখে জানিয়ে দিও। অবশ্যই খোঁড়া শুরু হবে, আমি যেটা মনে করি তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। তো সেই খোঁড়া শুরু হওয়ার পরে মানে কি একজন আবিষ্কার করে ফেলেছে মানে আমাকেও আবিষ্কার করতে হবে, এই মেন্টালিটি কিন্তু বিজ্ঞান মহলেও কিন্তু শুরু করলো। এর দ্বারা তারা কি করলো সেই একই মুখ্য মন নিয়ে
আবার কিন্তু নাড়াচাড়া শুরু করলো এবং যেহেতু পজিটিভ বলে কিছু একটা নেগেটিভ বলে একটা কোনো বস্তু পাওয়া গেছে, তো সুতরাং পজিটিভ বলেও কিন্তু একটা বস্তু থাকবে, এই আশা নিয়েই কিন্তু শুরু হলো কি না পরবর্তী ইনভেনশন বা আবিষ্কারের একটা পথ। তো সেই মুহূর্তে যখন এই আবিষ্কারের কথা চলতে থাকে, আমি কিন্তু পরবর্তী মুহূর্তে তোমাদেরকে জানাবো এর পরবর্তী কি আবিষ্কার হয়েছিল, সেটা কোন বিজ্ঞানী করেছিলেন, তার কিন্তু আমি এর আবিষ্কারের একটা যে গল্প, সেই গল্প আমি তোমাদের সঙ্গে বলে রাখলাম। তো যখন এই আবিষ্কারের পথ শুরু হলো, তো তখন বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকমের কার্যকলাপ করতে শুরু করলো। কেউ কেউ এই যে তোমাদের হচ্ছে এইটাকে কি বলা হয়, আমি একটু আগে বলেছি এটাকে মুখ্যম নল বলা হয়। এই মুখ্যম নলের কেউ এইখানে এই তড়িৎদ্বারগুলোকে চেঞ্জ করে দিল, অর্থাৎ এখানে তড়িৎদ্বারের পরিবর্তন করলো, কেউ ইলেকট্রিসিটি পরিবর্তন করলো, কেউ বা এর মধ্যে বায়ু শূন্য করে দিল, কেউ বা আবার বায়ুকে বেশি পরিমাণে আলাদা আলাদা করে বায়ু কিন্তু এর মধ্যে এনগেজ করতে শুরু করলো। কিন্তু ফল কিন্তু কোন রকম কিন্তু আলাদা হলো না। এর পরবর্তী মুহূর্তে একজন বিজ্ঞানী এলেন, যার নাম আমি কিন্তু পরবর্তীকালে বলবো, এখন নয়। তিনি কি করলেন, তিনি করলেন এখানে এক ধরনের মনে রাখবে, এক ধরনের ক্যাথোড লাগালেন। বললাম আমি এক ধরনের ক্যাথোড লাগালেন, যার নাম হচ্ছে পারফোরেটেড ক্যাথোড। কি বললাম, পারফোরেটেড ক্যাথোড। এই পারফোরেটেড ক্যাথোডটা জিনিস এটা আমাদেরকে জানতে হবে। এই পারফোরেটেড ক্যাথোডটা হচ্ছে, তোমরা বাড়িতে ছান্দা দেখেছো, তোমরা যদি বাড়িতে ছান্দা দেখে থাকো অ্যাজ লাইক এ ছান্দা, এই ছান্দার মতনই দেখতে হয় পারফোরেটেড ক্যাথোড। কি হয়, যার কিছুটা অংশ কিন্তু কি থাকে, আবদ্ধ থাকে, এবং কিছু কিছু অংশে কি থাকে, ফুটো করা থাকে, যার দ্বারা তেলটা কোনো বস্তুকে ছেঁকে তুলবো, তেলটা যাতে নিচে পড়ে যায়। তো সেরকমই কিন্তু এই যে ক্যাথোডটা নেওয়া হয়েছিল, এর নাম হচ্ছে পারফোরেটেড ক্যাথোড। কি বললাম আমি, পারফোরেটেড ক্যাথোড। এবং এর মধ্যে তিনি হাইড্রোজেন গ্যাসকে এনগেজ করিয়ে দিয়েছিলেন। কোন গ্যাসকে এনগেজ করিয়েছিলেন, অনলি হাইড্রোজেন গ্যাসকে এনগেজ করিয়েছিলেন। এবং হাইড্রোজেন গ্যাসকে এনগেজ করার পরে তিনি এখানে নোটিস করেছিলেন যে এক প্রকারের রশ্মি, যেটা কিন্তু কোন দিকে যাচ্ছে, যেটা কিন্তু পজিটিভ এন্ডের দিকে যাচ্ছে। এটা তো নেগেটিভ এন্ড ছিল, নেগেটিভ এন্ডে পজিটিভ এন্ডের দিকে কিন্তু যাচ্ছে। এবং এই যে বেসিক ব্যক্তি H+ কি করছে না, H+ এর রূপান্তরিত হচ্ছে, H+ এর রূপান্তরিত হচ্ছে। এর উপর যখন ইলেকট্রন আঘাত করছে, সেই ইলেকট্রন আঘাত করার পরে এটা কি হচ্ছে, H+ এ রূপান্তরিত হচ্ছে, এবং এক প্রকারের কিন্তু রশ্মি, যেটা কিন্তু পজিটিভ এন্ডের দিকে কিন্তু দৌড়াচ্ছে এই নেগেটিভ এন্ড থেকে। তো এই পজিটিভ এন্ডের দিকে যেটা দৌড়াচ্ছে, সেটার নাম কিন্তু আমরা প্রত্যেকেই জানো, এর আগে উল্লেখ করা হয়েছে। কিন্তু এখানে গল্পটা হলো যে এই যে মাথার উপরে, H এর মাথার উপরে পজিটিভ চার্জ, অর্থাৎ হাইড্রোজেনের কাছে তোমরা কিন্তু প্রত্যেকে জানো মাত্র একটা ইলেকট্রন বর্তমান থাকে, সেই একটা ইলেকট্রন সে বর্জন করে দেওয়ার ফলে সেই যে পার্টিকেলস রূপান্তরিত হলো, সেই পার্টিকেলস হলো কিন্তু একটা পজিটিভ চার্জ যুক্ত পার্টিকেলস। এই পজিটিভ চার্জ যুক্ত পার্টিকেলস এর বৈশিষ্ট্য অ্যাজ লাইক অ্যাজ ইলেকট্রনের মতনই কিন্তু বৈশিষ্ট্য সে কিন্তু প্রদর্শন করে। সে একদম এই পজিটিভ প্রদর্শন করে ও নেগেটিভ প্রদর্শন করে, এইটুকুই যা পার্থক্য। সেম বৈশিষ্ট্য কিন্তু এ কি করে না নির্দেশ করে। তো এই যে আবিষ্কারটা, এই আবিষ্কারটা করেছিলেন কিন্তু বিজ্ঞানী গোল্ডস্টাইন। মনে রাখবে, বিজ্ঞানী গোল্ডস্টাইন কিন্তু এই আবিষ্কারটা করেছিলেন, এবং তিনি কিন্তু এর নাম দিয়েছিলেন কি না, এর নাম দিয়েছিলেন কিন্তু এটা যেহেতু কিন্তু ক্যাথোড, মনে রাখবে আগেরটার নাম ছিল ক্যাথোড রে, এবং এটার নাম হচ্ছে অ্যানাল রে। কি বললাম আমি, অ্যানাল রে। অর্থাৎ অ্যানোড থেকে যেহেতু এর উত্থান হচ্ছে, তার জন্য এর নাম হচ্ছে অ্যানাল রে। প্রত্যেকে নাম মনে রাখবে। এবং এর পরবর্তী মুহূর্তে এর কিন্তু যে নামকরণ, সেই নামকরণ হয়েছিল প্রোটন, এবং যেটা কিন্তু করেছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড। বিজ্ঞানী রাদারফোর্ড কিন্তু এই নামকরণ করেছিলেন প্রোটন। কে করেছিল, রাদারফোর্ড। এর আবিষ্কার করেছিলেন কে, এর আবিষ্কার করেছিলেন কিন্তু বিজ্ঞানী গোল্ডস্টাইন। প্রত্যেকে কিন্তু এই জিনিসটা একটু মাথায় রেখে দিও। এর পরবর্তী মুহূর্তে যখন নিউটন আবিষ্কার হলো, যখন প্রোটন আবিষ্কার হলো, তখন কিন্তু আর একজন ব্যক্তি আবিষ্কার হলো। সেই ব্যক্তির নাম হচ্ছে নিউটন। সেটা কিভাবে আবিষ্কার হলো, সেটার আবিষ্কার নিয়ে আমাদের বিস্তারিত ভাবে কোনো কিছু জানার প্রয়োজন পড়বে না। তো এরপরে দেখো, এরপরে আমরা যে বিষয়টা মনে রাখবো, যেহেতু আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউটনের আবিষ্কার নিয়ে কথা বললাম, এবং তাদেরকে আবিষ্কার করেছে কে এবং তাদের নামকরণ করেছে কে, এই বিষয়টা নিয়ে যখন আমরা কথা বললাম, তখন তার পরবর্তী মুহূর্তে আমাদেরকে যেটা নিয়ে কথা বলতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রনিক
ইলেকট্রনের চিহ্ন, ইলেকট্রনকে কি দ্বারা ডিনোট করা হয়, কি নেগেটিভ দ্বারা ডিনোট করা হয়। ইলেকট্রনের ভর কত, না ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 × 10⁻⁸ গ্রাম, যেটা কিন্তু একটি হাইড্রোজেনের যে ভর তার কিন্তু 1/1837 গুণ। মনে রাখবে এত গুণ, একটা হাইড্রোজেনের যা ভর তার কিন্তু 1837 গুণ, এবং তার আধান কত না -1.6 × 10⁻⁹ কুলম্ব বা -4.8 × 10⁻⁸ একই রকম ভাবে আমরা প্রোটনের কথা যদি মনে রাখি, প্রোটন হচ্ছে এটাকে পজিটিভ আর এইচ এর মাথায় পজিটিভ চার্জ দ্বারা নিউটন করা হয়, এর ভর হচ্ছে 1.67 × 10⁻24, যেটা কিন্তু একটা কি বললাম আমি, এটা হাইড্রোজেনের ভরের সমান, যা হাইড্রোজেনের ভর তোমরা এই এককে মনে রাখতে পারো 0087889 AMU, এই এককও তোমরা মনে রাখতে পারো, যেটা কিন্তু একটা হাইড্রোজেনের ভরের সঙ্গে কিন্তু সমান। এবং এর যে চার্জ বা আধান সেটা কিন্তু স্থির ইলেকট্রনের আধানের ঠিক অপোজিট অর্থাৎ পজিটিভ। এটা নেগেটিভে তোমরা মনে রাখবে, এটা পজিটিভে মনে রাখবে। নিউটনকে কিন্তু N1 বা N01 দ্বারা ডিনোট করা হয়। এই N01 এর ভরটা কত, না এটাও সেম একটা হাইড্রোজেনের যে ভর তার সঙ্গে ইকুয়াল হয়, এবং এর আধান হয় কিন্তু 0, এর আধান কিন্তু হয় 0। ওকে, এখন আপনি প্রত্যেকটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আজকে যেহেতু আমরা কিন্তু ইন্ট্রোডাকশন ক্লাস নিয়ে কথা বললাম, তোমাদের আজকের এই ভিডিওটা বা আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমরা যদি আমাকে খুব ভালোবাসা দাও এই ভিডিওর মাধ্যম দিয়ে, এর পরবর্তী কিন্তু এই যে আমি আলফা সিরিজ তোমাদের জন্য শুরু করেছি, কমপ্লিটলি 11 এর সিলেবাস কিন্তু কমপ্লিট করব এই ইউটিউব চ্যানেল আরটি এডুকেশনের মধ্যে দিয়ে। তো চলো দেখা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে, দেখা হচ্ছে আবার একটু নতুন একটা পার্ট নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। ধন্যবাদ।